হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি তোমাদের সামনে নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা করতে চলেছি পার্ট 17 অর্থাৎ পার্ট 17 করতে চলেছি। আরআরসি গ্রুপ ডি 2022-এর যে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন চলছিল 99+ শিফটের, তার আজকে 17তম দিন, অর্থাৎ 17টা ক্লাস ধরে আমি এগুলো আলোচনা করছি। তোমরা দেখতেই পারছো কি ধরনের সুন্দর আলোচনা হয় এই ক্লাসটিতে, যেটা বাংলায় সর্বপ্রথম আমি সায়েন্সের উপর বাংলায় তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আজকের প্রশ্নের সেটটা একটু কঠিন প্রশ্নের সেট, বাট দিস ইজ ভেরি মাচ কনসেপচুয়াল সেট এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ সেট এই সেটটা। তো যেটা প্রথমেই আমি তোমাদের বলবো, যারা ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে লাইক করবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে তোমার যে এডুকেশনাল গ্রুপ সেখানে তুমি শেয়ার করতে পারো। থ্যাংক ইউ। তো চলো, আমাদের যে রেলওয়ের ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের এএলপির পরীক্ষা আর কিছুদিন পর হবে। এএলপির ভ্যাকেন্সি বাড়লেও টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বাড়েনি। এই বিষয়ে পরবর্তী কিছু নোটিফিকেশন না আসা পর্যন্ত আমরা দেখছি কি করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো এরপর যে কথাটা আমি তোমাদের বলবো, তোমাদের এইগুলো পার্টটা অনেকটা এগিয়ে যাওয়ার, অর্থাৎ 25+ পার্ট হয়ে যাওয়ার পর আমি তোমাদের দুটো জিনিস নিয়ে আসবো। একটা হচ্ছে জিকে জিএস এনটিপিসি। তোমাদের এইটা 25+ পার্ট হয়ে যাওয়ার পর, আই রিপিট, গ্রুপ ডির যে পার্টটা আমি করাচ্ছি সেটা 25+ পার্ট হয়ে যাওয়ার পর জিকে জিএস এনটিপিসি, অর্থাৎ এনটিপিসির যে 40 মার্কসের জিকে জিএস আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে ডিটেল ডিসকাশন করবে। একদম শিফট অনুযায়ী ডিটেল ডিসকাশন চলবে, ঠিক আছে। এবং প্রথমে রিজনিং এর একটা শিফট ওয়াইজ ডিটেল ডিসকাশন শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকে। তাছাড়াও তোমাদের থিওরি ক্লাস যেরকম ভাবে শুরু হয়েছে চলবে। এবার কথা হচ্ছে, তোমরা বলবে স্যার আপনি বারবার বললেন যে থিওরি ক্লাস নিয়ে আসবেন, কিন্তু নিয়ে আসেন না কেন? তার কারণ হচ্ছে, তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু নিচের দিকে যাও, দেখবে যে এমসিকিউ এই যে পার্ট 17 পার্ট 16 করাচ্ছি, এগুলোতে প্রায় 1K প্লাস ভিউ রয়েছে, কিন্তু ওগুলোতে ভিউ নেই, অর্থাৎ থিওরি ক্লাস কেউ দেখতে চায় না। তো যেহেতু থিওরি ক্লাস কেউ দেখতে চায় না, আমি ইউটিউবে ফ্রি পড়ানোর একটা উদ্দেশ্য তো মানুষের থাকে, বা যে কোনো টিচারেরই থাকে, যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা চাইবে বা ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে পৌঁছানো। তো সেক্ষেত্রে আমি দেখছি যে এত ভালো ভালো থিওরি খেটে ক্লাস করাচ্ছি, এমসিকিউটাও খেটে করানো, থিওরিটাও খেটে ক্লাস করাচ্ছি, তোমরা দেখছো না। তো যার জন্য আমি থিওরি ক্লাস টোটালি অফ করে দিয়েছি, ঠিক আছে। এক দুজন বলে তাদের জন্য মাঝে মাঝে দু একটা দিই, বাট থিওরি ক্লাস আমি আমার পেইড ব্যাচে করাই, সেখানে 100+ স্টুডেন্ট রয়েছে, সেখানে তারা এনজয় করে সেগুলো, ঠিক আছে। তো এই পেইড ব্যাচটা কম্বাইন্ড ব্যাচ, যারা পুরোপুরি একটা টোটাল প্যাকেজ চাইছো তাদের, এবং যারা শুধুমাত্র সায়েন্সের জন্য ভর্তি হতে চাও, অর্থাৎ সায়েন্স নিয়ে পড়বে, মানে শুধু সায়েন্স, অন্যান্য সাবজেক্টগুলো প্রিপারেশন তোমার রয়েছে অন্যান্য পরীক্ষার জন্য, কিন্তু রেলের সায়েন্সটা স্পেশালি রেডি করতে গেলে যে ধরনের সায়েন্স প্রস্তুতি তোমার দরকার, টোটাল যে স্পেশাল নোটস, প্রিভিয়াস ইয়ার্স এমসিকিউ, নিউমেরিক্যাল, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা, নিউমেরিক্যালস আমি তোমাদের গুরুত্ব সহকারে করাই। এবং সায়েন্সের অঙ্কগুলো, যে নিউমেরিক্যালস গুলোর কথা বললাম, মক টেস্ট নিচ্ছি এবং মক টেস্টের অ্যানালিসিসটা তোমাদের লাইভ হয়। বি কেয়ারফুল, এই ব্যাচটা কিন্তু আমি রেকর্ডেড ফরম্যাট, একটা ছোট্ট ছোট্ট ক্লাস রেকর্ড করে সেগুলো তোমাদের দিয়ে দিই। ইজি অ্যাপ, অর্থাৎ অ্যাপের মাধ্যমে তোমরা এগুলো অ্যাক্সেস করতে পারবে, যেখানে তোমাদের 5 থেকে 6 মাসের মধ্যে কোর্স শেষ করে দেওয়া হবে। এটা জুলাই ব্যাচ তোমাদের চলছে, জুলাই ব্যাচ, অর্থাৎ ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। সিট ফুল হওয়া পর্যন্ত ভর্তি চলবে, তারপরে কিন্তু আমি আর ভর্তি নেব না, কারণ পরীক্ষা এগিয়ে আসছে অলরেডি। এএলপি পরীক্ষা, শুধু এএলপি যারা দেবে তাদের জন্য টোটালি অ্যাডমিশন ক্লোজ। যারা শুধু এএলপির জন্য ভর্তি হতে চাও তারা ফোন করবে না, ঠিক আছে, বা মেসেজ করবে না। যারা টেকনিশিয়ান, এনটিপিসি, গ্রুপ ডি ইত্যাদি প্রভৃতি পরীক্ষার জন্য সায়েন্স প্রিপারেশন নিতে চাও, তারা অবশ্যই ফোন করবে এবং ফোন করে ভর্তি হয়ে যাবে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন করলে তোমাদের ফি স্ট্রাকচার, আরো যে ডিটেলস, সেই ডিটেলসটা বলে দেওয়া হবে। থ্যাংক ইউ প্রত্যেককে। চলো নেক্সট ক্লাস আমরা শুরু করে দিই। ভালো করে বুঝবে প্রশ্নটা, নিচের কোন আয়না সর্বদা, আয়না বা আয়নাগুলি সর্বদা ভার্চুয়াল এবং খাড়া, অর্থাৎ ভার্চুয়াল এবং সমশীর্ষ। খাড়া মানে কি? সমশীর্ষ, অর্থাৎ সোজা এবং ভার্চুয়াল। ভার্চুয়াল মানে কি? ভার্চুয়াল মানে হচ্ছে অসৎ প্রতিবিম্ব। অর্থাৎ অসৎ প্রতিবিম্ব মানে কি? যখন দুটো রে অফ লাইট কখনোই মিলিত হয় না, ভালো করে বোঝো, দুটো রে অফ লাইট যখন মিলিত হবে না, তখন তাকে আমি কি বলবো? তখন তাকে আমি বলবো ভার্চুয়াল ইমেজ গঠিত হচ্ছে, ঠিক আছে, তখন তাকে বলবো ভার্চুয়াল। তো দেখো, প্রথমে বলবো যে আমরা উত্তল দর্পণ, উত্তল দর্পণের ক্ষেত্রে তোমাদের আমি দেখিয়েছি, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, এদিক থেকে যখন আলো আসে তখন তো সেটা এদিকে চলে যাবে। তাহলে কি হবে? আমরা এভাবে ড্র করি এবং সেটা এদিকে চলে যায়, এবং এভাবে ড্র করে এখানে বলি যে একটা বস্তু গঠিত হয়েছে, এটা যদি উত্তল দর্পণ হয়। অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে অলওয়েজ যে প্রতিবিম্বটা গঠিত হয়, সেই প্রতিবিম্বটা কি হবে না? অলওয়েজ কিন্তু অসৎ প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে, অর্থাৎ সেটা
এই যে দর্পণটা ডান দিকে তৈরি হবে এবং অলওয়েজ অসৎ প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো তার মানে উত্তল দর্পণটা হবে। এবার অবতল দর্পণটা কি? অবতল দর্পণ সব সময় বলেছে সব সময় খাড়া ছবি। অবতল দর্পণ কি খাড়া ছবি তৈরি করবে? মানে সমশীর্ষ তৈরি করবে না, অবশীর্ষ করবে, এবং এটা অবশ্যই ভার্চুয়াল করবে না। এটা কি করবে? এখান থেকে এসে এখানে মিলিত হবে, তোমরা নিশ্চয়ই জানো। অর্থাৎ এক্ষেত্রে কি হবে না, দুটো রে মিলিত হচ্ছে, তার মানে এটা হচ্ছে অবশ্যই সৎ প্রতিবিম্ব বা রিয়েল ইমেজ গঠিত হচ্ছে, সৎ প্রতিবিম্ব বা সৎ বিম্ব গঠিত হবে। আবার যদি তোমরা সমতল আয়নার ক্ষেত্রে দেখো, প্লেন মিররের ক্ষেত্রে দেখো, প্লেন মিররের ক্ষেত্রে আমরা কি দেখি, যদি এখানে একটা বস্তু থাকে, তার বস্তুটা কোথায় গঠিত, মানে এখানে যদি একটা বস্তু দাঁড়িয়ে থাকে, তার কি হয় না, উল্টো প্রতিবিম্ব এখানটা গঠিত হয়। ঠিক আছে, উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। অর্থাৎ সমতল দর্পণের ক্ষেত্রে অলওয়েজ যে প্রতিবিম্বটা গঠিত হয় সে প্রতিবিম্বটাও কিন্তু একটা অসৎ প্রতিবিম্ব, সেটাও কিন্তু সৎ প্রতিবিম্ব নয়, কারণ এক্ষেত্রেও কিন্তু রে গুলো মিলিত হয় না। তাই ভেতর থেকে আমরা বলি যে কোথাও থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় বা ভেতরে প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে উত্তল দর্পণ এবং সমতল আয়না বা সমতল দর্পণ অর্থাৎ এ এবং বি উভয় অপশন সি উইল বি ইওর রাইট অ্যান্সার। পিডিএফ পেতে গেলে আমার টেলিগ্রাম ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, ওখানে জয়েন করে যাবে। নেক্সট প্রশ্ন, জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস যদি তোমরা করতে যাও, ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। জিপসাম থেকে তোমায় কি করতে হবে? প্লাস্টার অফ প্যারিস করতে হবে। ঠিক আছে, তো এই যে প্রশ্নটা দেখে মনে হতে হবে স্যার বিশাল কঠিন প্রশ্ন, এখানে কোন টেম্পারেচার লাগবে আমি কি করে জানবো? তার জন্য আমি একটা কথা বারবার বলি, আমার যে কোনো লাইভে, যে কোনো ক্লাসে, এমনকি পেইড ব্যাচেও আমি তোমাদের বলি যেগুলো, সেটা হচ্ছে এনসিইআরটি তে তোমাদের কিন্তু প্রচুর বা রিভিশন দিতে হবে, কারণ এনসিইআরটি তে ডাইরেক্ট লেখা রয়েছে। এনসিইআরটি প্রচুর পরিমাণ ক্লিপিংস, মানে প্রচুর পরিমাণ স্ক্রিনশট তোমাদের আমি এই স্লাইডে দিয়ে দিই, প্রত্যেকেই জানো, সেটা দেখতেও পাও তোমরা। আচ্ছা, জিপসামের সংকেত কি? জিপসামের সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট, অর্থাৎ CaSO4 2H2। তাহলে একে যখন আমি তাপ দেব তখন সেটা কি হবে না, সেটা প্লাস্টার অফ প্যারিস তৈরি হবে। তাহলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হতে গেলে কি হয় না, 1.5 অণু H2O সেটা কিন্তু বেরিয়ে যায়, 1.5 অণু H2O বেরিয়ে যায়। তাহলে 1.5 অণু H2 যদি বেরিয়ে যায় তাহলে কি হবে না, CaSO4 হাফ H2O বা ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট তৈরি হবে। নামগুলো তোমরা মনে রাখবে। তাহলে ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট, এটার নাম হচ্ছে জিপসাম। সেখান থেকে 1.5 অণু জল বেরিয়ে গেলে, আই রিপিট 1.5 অণু জল বেরিয়ে গেলে সেখান থেকে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। এই যে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট উৎপন্ন হলো, একেই আমরা কি বলছি? একেই আমরা বলছি প্লাস্টার অফ প্যারিস, একেই আমরা বলছি প্লাস্টার অফ প্যারিস। আর এটা হচ্ছে কিন্তু জিপসাম। তাহলে এই যে জলটা ফুটে বেরিয়ে গেল, জল ফুটে বেরিয়ে যাচ্ছে মানে কি, জলটা উত্তপ্ত হচ্ছে, তার মানে এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে? এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অথবা 373 কেলভিন। দেখো কিরকম ভরগাবে তোমাকে, 373 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, এটা হবে না। এটা যদি 373 কেলভিন থাকতো, পরবর্তী পরীক্ষা 373 কেলভিন চলে আসতে পারে ডিগ্রির বদলে, তাহলে তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে উত্তর কি হয়ে যাবে? 100 ডিগ্রি সেলসিয়াস। তোমরা যদি দেখো তাহলে দেখবে অ্যাজ ইট ইজ এখানটা লেখা আছে জিপসামকে 373 কেলভিন টেম্পারেচার উষ্ণতা উত্তপ্ত করলে এটি জলের অণু ত্যাগ করে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট CaSO4 হাফ H2 তে পরিণত হয়। একে প্লাস্টার অফ প্যারিস বলা হয়। এটা কিন্তু তোমাদের এনসিইআরটির টেক্সট বই, এনসিইআরটির টেক্সট বইতে ধরে ধরে যখন পড়ানো হবে, যেটা আমি আমার পেইড ব্যাচে ধরে ধরে পড়াই, তোমাদের অ্যাডমিশন নিতে চাও উপরের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করে নাও। সময় কিন্তু হাতে খুব অল্প, বাড়িতে বসে ভাবছো কি করবে কি করবে না, কোথায় যাবে কি পড়বে, হ্যাপাজার্ড হয়ে যাচ্ছ, তার থেকে ভাই অল্প টাকা খরচা করে একটু তো ভর্তি হওয়াটা আমার মনে হয় বেশি বেটার। আমি আমার ব্যাচ প্রমোশন করছি না, হ্যাঁ ব্যাচ প্রমোশন করছি অল্প বিষয়, কিন্তু তোমাদের কিছুটা ভালোর জন্য বলছি। মনে রেখো, তোমরা ছোট থেকে কলেজ পাস করেছো, মাধ্যমিক পাস করেছো, সেখানে কত পয়সা খরচ করে আজকে এই জায়গাটা আসছো। একটা চাকরি যদি না হয়, আজকে 30 বছর বয়স, তোমার 25 বছর বয়স, তাহলে কিন্তু সারা জীবনটা তোমার বেকার হয়ে যাবে। এত ডিগ্রি, এত পড়াশোনা, এত কিছু, সমস্ত কিছু জলে চলে যাবে। ঠিক আছে, অনেকে বলবে যে না পড়াশোনার মূল্য আছে, ভাই বাস্তবটা ভাবো, ইমোশনের দুনিয়ায় থেকো না, ইমোশন বাদ দিয়ে ভাবো। ঠিক আছে, অন্ধকার দুনিয়ার কথা ভাবো। মাথার উপর যখন ছাতাটা চলে যাবে, যে ছাতাটা তুমি জোগাড় করে পড়াশোনা করছো, যে টাইমটা পাচ্ছ, সেই টাইমটা তোমার কাছে সারা জীবন থাকবে না, ভ্যাকেন্সি সারা জীবন থাকবে না, বয়সও কিন্তু সারা জীবন থাকবে না। চলো নেক্সট চলে যাই। এবার দেখো CaSO4 হাফ H2 এর সঙ্গে যদি জল যোগ করা হয়, অর্থাৎ এটা যদি ব্যাকওয়ার্ড প্রসেস করে দিই যে এখানে আমি জল যোগ করলাম, তার মানে প্লাস্টার অফ প্যারিসে যদি জল যোগ করি তখন কি পাবো? তখন জিপসাম পাবো। আর জিপসাম থেকে জল বেরিয়ে গেলে আমরা প্লাস্টার অফ প্যারিস পাবো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। মানব দেহে শ্বাসযন্ত্রের রঞ্জক কোথায় থাকে? ঠিক আছে, আচ্ছা এটা ভুল কথা। শ্বাসরঞ্জক কোথায় থাকে? শ্বাসরঞ্জক, শ্বাসরঞ্জক
ঠিক আছে, শ্বাসরঞ্জক কোথায় থাকে? মানবদের শ্বাসরঞ্জক কোথায় থাকে? না আমরা অবশ্যই জানি লোহিত রক্তকণিকায় থাকে। এবার তুমি বলবে স্যার লোহিত রক্তকণিকায় শ্বাসরঞ্জক কেন বলতে আছে? দেখো এই যে আরবিসি, এই আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলস, এটা কি? এটা একটা ব্লাডের সেল, যেমন আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস, এগুলো একটা একটা সেল, ব্লাডের সেল। এই আরবিসির মধ্যে কি থাকে? আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন কি করে জানো তো? হিমোগ্লোবিনের একটা নির্দিষ্ট পাওয়ার রয়েছে, এটা অক্সিজেনের সঙ্গেও কম্বাইন করে, আবার এটা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গেও কম্বাইন করে। কম্বাইন করে কি করে না আমাদের শরীরের মধ্যে শ্বাস বায়ুর আদান প্রদানে সাহায্য করে। এই জন্যই এর মধ্যে যে রঞ্জক থাকে হিমোগ্লোবিনের মধ্যে, লৌহ গঠিত যে রঞ্জক, এই যে হিমোগ্লোবিন, এই লৌহ গঠিত রঞ্জক হিমোগ্লোবিন, এটাকে শ্বাস রঞ্জক বলা হচ্ছে। এই জন্য এটা আরবিসি থাকে, যার জন্য আরবিসির রংটা কি হয়? লাল কালারের হয়। ঠিক আছে, এবং এটা কি যৌগ গঠিত? এটা আয়রন ঘটিত যৌগ, যেটা অক্সিজেনের সঙ্গে কম্বাইন করে কার্বক্সি হিমোগ্লোবিন এবং কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কম্বাইন করে কার্বোমিনো হিমোগ্লোবিন তৈরি করে ব্লাডের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সার্কুলেশন বজায় রাখে। ক্লিয়ার? চলো, নিম্নলিখিত কোন পরিবেশগত কারণগুলি কিছু প্রাণীর মধ্যে একটি বিকাশমান জীবের লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? প্রশ্নটা বোঝা গেল না। অর্থাৎ বলছে যে পরিবেশের কারণে, তোমাদের আমি অনেক আগে মানে প্রায় হয়তো থার্ড বা ফোর্থ শিফটের দিকে এরকম একটা প্রশ্ন পড়েছিলাম যে কিছু কিছু প্রাণী থাকে যাদের লিঙ্গ ডিটারমিনেশন বা সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে কি কি? তাপমাত্রা, আর্দ্রতা, বাতাস নাকি হালকা? হালকা তো হবে না, এখানটা হয়তো অন্য কিছু একটা হবে, সেটাকে হালকা করে দিয়েছে। যাই হোক, অন্য কিছু একটা করে নাও, যাই হোক বাদ দাও। তাপমাত্রা, আর্দ্রতা, বাতাস এবং হচ্ছে তুমি এখানে জল করে দাও। ঠিক আছে, জল, বাতাস, আর্দ্রতা নাকি তাপমাত্রা, কোনটা? এই যে টেম্পারেচারটা, টেম্পারেচার, আর্দ্রতা, বাতাস, জল, এদের মধ্যে কোনটা জীবের লিঙ্গ নির্ধারণ করে? না তোমরা মনে জানলে অবাক হবে, টেম্পারেচার কি করে না জীবের লিঙ্গটা ডিটারমিনেশনে সাহায্য করে বা লিঙ্গ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কে? না টেম্পারেচার বা তাপমাত্রা। মনে থাকবে? ক্লিয়ার? তুমি বললে স্যার কিভাবে? না আমাদের স্যালামান্ডার থাকে, ওই স্যালামান্ডারের ডিম যখন ফুটবে, মনে রাখবে ডিম যখন ফুটবে, ওই ডিমটা যদি 28 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হয় তাহলে ওটা কিন্তু মেল নাকি ফিমেল আমার খেয়াল পড়ছে না, ফিমেল হবে। আবার ওটা যদি ওভার টেম্পারেচারে ফুটে যায় তাহলে ওটা কিন্তু মেল হবে। এরকম অনেক প্রাণী রয়েছে যারা বেশি টেম্পারেচারে ফিমেলের মতো হয়ে যায়, আবার কম টেম্পারেচারে মেলের মতো হয়ে যায়। এটা তোমাদের যদি এনসিইআরটি দেখায়, দেখো এটা কোন ধরনের প্রাণীর ক্ষেত্রে দেখতে পাই? সরীসৃপ। তাহলে এই লাইনটাও তোমাদের 2024-এ আসতে পারে ভাই, যে আমরা এই যে টেম্পারেচারের সাথে সেক্স ডিটারমিনেশন আছে, এনসিইআরটির বই এটা, হ্যাঁ এনসিইআরটির বই, টেম্পারেচারের সাথে যে সেক্সের ডিটারমিনেশন করছি সেটা বেশিরভাগ কোন প্রাণীর ক্ষেত্রে দেখতে পাই? না সেটা আমরা সরীসৃপ প্রাণীর দিয়ে দেখতে পাই। ঠিক আছে, নিষিক্ত ডিম্বাণু সৃষ্ট প্রাণী পুরুষ নাকি স্ত্রী হবে? যে তাপমাত্রায় নিষিক্ত ডিম্বাণুগুলো রাখা হয়েছে সেই তাপমাত্রার উপরে নির্ধারণ করছে। আমি তোমাকে বললাম যে ডিম্বাণুটা রয়েছে, এবার সেই ডিম্বাণুটা একটা নির্দিষ্ট টেম্পারেচারের ওপরে যদি চলে যায় সেটা হচ্ছে ফিমেল হয়ে যাবে, আবার নির্দিষ্ট টেম্পারেচার যদি নিচে থাকে সেটা হচ্ছে মেল হয়ে যাবে। দেখো শামুকের ক্ষেত্রে, দেখো এখানে লেখা যাচ্ছে, এই প্রশ্নটাই এসেছিল তোমাদের, যে নিচের কোন প্রাণীর ক্ষেত্রে পদ্ধতি তারা লিঙ্গ পরিবর্তন করতে পারে, যা নির্দেশ করে যে সকল জীবের ক্ষেত্রে জিনগতভাবে লিঙ্গ নির্ধারিত হয় না। অর্থাৎ শামুকের ক্ষেত্রে প্রতিটি জীব তাদের লিঙ্গ পরিবর্তন করতে পারে, অর্থাৎ শামুক কিন্তু তাদের লিঙ্গ পরিবর্তন করতে পারে। এছাড়া অনেক সরীসৃপ রয়েছে, শামুক কিন্তু সরীসৃপ না, শামুক কিন্তু মোলাস্কা, বাট শামুকও পরিবর্তন করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সরীসৃপ করতে পারে। ঠিক আছে, কিন্তু শামুকও কিন্তু এই লিঙ্গ পরিবর্তন করতে পারে, এটাও তোমাদের ডাইরেক্ট পরীক্ষায় এসছে। আমরা যদি একটা ছবি দেখি, ছবিটা দেওয়া হয়নি, যাই হোক, আমরা যদি ছবি দেখি তাহলে দেখবো যে স্যালামান্ডার টাইপের কিছু প্রাণী থাকে যারাও কিন্তু এই যে তাপমাত্রার ফলে, মানে তাপমাত্রার পরিবর্তন, তাদের সেক্সটা পরিবর্তন হয়। তাহলে তাপমাত্রা কখন পরিবর্তন হলে সেক্স পরিবর্তন হচ্ছে? না যখন নিষিক্ত ডিম্বাণুগুলো যখন রাখা হয়েছে, সেই যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটাই তোমাকে বলবে যে তোমার যে ছেলে হবে নাকি মেয়ে হবে। বোঝা গেছে? তাহলে অনেক কিছু জানলাম আমি, কোথায় হচ্ছে, কাদের দেহে হচ্ছে। তাহলে সমস্ত জীবের ক্ষেত্রে কি সেক্স ডিটারমিনেশনের দ্বারা হয় নাকি? না সেটা হয় না, কি মানে লিঙ্গ নির্ধারণটা সেক্স ডিটারমিনেশনের দ্বারা হয় না। পুরুষদের ক্ষেত্রে আমরা কি দেখি? আমাদের যে অ্যানিমে মানে হিউম্যানের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই, এদের ক্ষেত্রে এক্স এক্স, মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ কি সেক্সুয়াল ডিটারমিনেশন ক্রোমোজোমের দ্বারা হচ্ছে। এক্স ওয়াই ক্রোমোজোম থাকলে পুরুষ হবে, এক্স এক্স ক্রোমোজোম থাকলে মহিলা হবে, কিন্তু অন্যান্য প্রাণীতে সেটা হয় না। 5 অ্যাম্পিয়ার কারেন্ট একটি বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত যখন তার টার্মিনাল জুড়ে 50 ভোল্টের সম্ভাব্য পার্থক্য প্রয়োগ করা হয়, 50 ভোল্টের বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, সম্ভাব্য পার্থক্য
বিভব পার্থক্য 110 ভোল্টে বাড়ানো হলে যন্ত্র দ্বারা কারেন্ট কত হবে। যখনই এই ধরনের তোমাকে প্রশ্ন দেবে যে একটা বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে কি করা হয়েছে, মনে করো একটা বৈদ্যুতিক তার বা যন্ত্র যাই বলো না কেন, এর মধ্য দিয়ে তোমাকে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট পাঠানো হয়েছে, যার ফলে এখানে 50 ভোল্ট কি হয়েছে, 50 ভোল্ট বিভব পার্থক্য শুরু হয়। তাহলে ভাই একটা জিনিস বলে, একটা নির্দিষ্ট যন্ত্রের যে রেজিস্ট্যান্স তো সেম থাকবে। তুমি কারেন্ট বাড়া কমা করতে পারো, তুমি ভোল্টেজ বাড়া কমা করতে পারো, কিন্তু রেজিস্ট্যান্স তো সেম থাকবে। তাহলে প্রথমে আমাদের কি উচিত, এখান থেকে রেজিস্ট্যান্সটা বের করে নেওয়া। তাহলে ভি ইকুয়াল টু আই আর হবে, আর ইকুয়াল টু কি হবে, ভি বাই আই। ভি কত না 50 ডিভাইডেড বাই 5 অর্থাৎ 10 ওহম আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। যত দিন যাবে তত তোমরা একটা কাজ করবে, নিজেরা বাড়িতে একটু করবে, করার পর এইগুলোর সলিউশনটা দেখবে। আর ইকুয়াল টু ভি বাই আই, 50 বাই 5 সমান 10 ওহম। এবার বলেছে কি 110 ভোল্ট করা হয়েছে, তাহলে কারেন্ট কত হবে। তাহলে ভি ইকুয়াল টু কত হয়ে গেছে এখন 110 ভোল্ট, আর ইকুয়াল টু কত পেয়ে গেছি 10 ওহম। তাহলে ভি ইকুয়াল টু আই আর পাবো, আই ইকুয়াল টু কি হবে ভি বাই আর। ভি কত 110, আর কত 10, তাহলে 11 অ্যাম্পিয়ার হয়ে যাবে তোমার সঠিক উত্তর। আমরা পেয়ে গেলাম 11 অ্যাম্পিয়ার। অপশন নাম্বার 4 বা অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। একটা লাইক করবে ক্লাসটি ভালো লাগলে। মানব পুরুষদের মধ্যে উপস্থিত যৌন ক্রোমোজোমগুলি হলো এক্স এন্ড ওয়াই, যেটা এক্ষুনি আমরা জানলাম। তাদের মধ্যে পার্থক্য অর্থাৎ এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোমের বেসিক পার্থক্য কি। এক্স ওয়াই ক্রোমোজোম বড়, এক্স ছোট। এক্স ক্রোমোজোম বড়, ওয়াই ছোট। ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের চেয়ে বেশি জিন থাকে। ভাই বেশি জিন কি করে থাকবে, জিন তো সমানই থাকবে, আকারের কোনো পার্থক্য নেই। এটাও ভুল, এটাও ভুল, এইটা হয়ে যাবে সঠিক উত্তরটা। তোমাদের ডাইরেক্ট এনসিইআরটি তে উল্লেখ করা রয়েছে, এই দেখো এখানে বলা রয়েছে উভয় হচ্ছে এক্স ক্রোমোজোম ছেলের ক্ষেত্রে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে যৌন ক্রোমোজোম জ্বর বিষদৃশ্য হয়। সেখানে একটি স্বাভাবিক আকারে এক্স ক্রোমোজোম, অপর একটি ক্ষুদ্রাকার ওয়াই ক্রোমোজোম। তার মানে কি এক্স ক্রোমোজোমটা বড় এবং ওয়াই ক্রোমোজোমটা কিন্তু ছোট। বোঝা গেছে, এক্স ক্রোমোজোমটা বড় এবং ওয়াই ক্রোমোজোমটা ছোট, এটা তোমাদের ডাইরেক্ট কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, তার মানে এক্স ক্রোমোজোম বড় এবং ওয়াই ক্রোমোজোম ছোট। কোনো কিছুই কঠিন নয়, বই যদি তুমি লাইন বাই লাইন পড়তে, অনেকে খুঁজে পায় না যে স্যার এনসিইআরটি তে কি পড়বো, কি আছে বইটাতে। আমি তোমাদের কতদিন থেকে পড়াচ্ছি, আজকে 17 নম্বর ক্লাস হচ্ছে তোমাদের, যখন 50 নম্বরও ক্লাস হবে তখনও আমি এনসিইআরটির বই তুলে তুলে দেখাবো যে এত কঠিন প্রশ্নের মাঝখানেও কিন্তু সহজ প্রশ্ন এসেছে। এই জন্য বলি যে নোট প্রথা বন্ধ করো, নোট পড়া বন্ধ করো। জাস্ট এনসিইআরটির বই একদম লাইন, একটা অ লেখা থাকলে অই পড়বে তুমি, ক লেখা থাকলে ক পড়বে। ঠিক আছে, পড়ো, তাহলে দেখবে খুব ভালো তুমি ফল করতে পারবে রেলের পরীক্ষাতে। নেক্সট প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে উল্লেখ করা হয়নি। আচ্ছা, আধুনিক পর্যায় সারণীতে কটা গ্রুপ আছে, 18টা গ্রুপ রয়েছে। কিন্তু দেখো মেন্ডেলিভের পর্যায় সারণী যখন ছিল তখন যে নোবেল গ্যাসের কিছু কিছু গ্যাস, এটা কিন্তু আবিষ্কার হয়নি, ওটা নোবেল গ্যাস গ্রুপটা কিন্তু উল্লেখ করা হয়নি। 8 নম্বর গ্রুপ বলা হয়েছিল, কিন্তু নোবেল গ্যাস গ্রুপ বলে যেটা 18 নম্বর গ্রুপে আমরা আধুনিক পর্যায় সারণীতে দেখছি, সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। এখানে লেখা রয়েছে, আমি এই যে এখানটা তোমাদের এনসিইআরটি থেকে নিয়েছি, এখানটা লেখা রয়েছে, দেখে নেবে। ঠিক আছে, চলো। নিচের কোন উপকরণটি বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইনে, ট্রান্সমিশন মানে আমাদের যে দৈনন্দিন যে বাড়ির ওয়্যারিং থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় যে বিদ্যুৎটাকে নিয়ে যাওয়া হয়, সেখানে ম্যাক্সিমাম আমরা কোন ধরনের তারটাকে ব্যবহার করি। বৈদ্যুতিক ট্রান্সমিশন মানে বৈদ্যুতিক বিদ্যুৎটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। টাংস্টেন ব্যবহার করি আমরা, টাংস্টেন তো আমরা বৈদ্যুতিক ফিলামেন্ট ব্যবহার করে থাকি। নাইক্রোম তো আমরা হিটারে ব্যবহার করে থাকি। আর টিন সিসার অ্যালো যেটা ফিউজ দ্বারা ব্যবহার করে থাকে, তাহলে তামা হয়ে যাবে সঠিক উত্তর। অ্যালুমিনিয়াম যদি থাকতো অ্যালুমিনিয়াম হয়ে যেত সঠিক উত্তর বৈদ্যুতিক ট্রান্সমিশনের জন্য। এটা ইজি প্রশ্ন। অ্যারেনকাইমা কোষ, তো প্রথম কথা অ্যারেনকাইমা মানে কি বলতো। অ্যারেনকাইমা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারেনকাইমা, মনে রাখবে। প্যারেনকাইমা কি, প্যারেনকাইমা হচ্ছে সরল স্থায়ী কলা। উদ্ভিদের যে কলাগুলো রয়েছে, উদ্ভিদ কলা থেকে প্রশ্ন এটা। এই প্যারেনকাইমা হচ্ছে একটা সরল স্থায়ী কলা। তাহলে যে সমস্ত উদ্ভিদের প্যারেনকাইমার মধ্যে এয়ার থাকে তাদেরকে বলা হচ্ছে অ্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমার মধ্যে এয়ার থাকবে কেন, বা এয়ার কি প্রয়োজন হয়, এয়ার তখনই প্রয়োজন হবে যখন একটা উদ্ভিদ জলে ভাসবে। তাহলে যে সমস্ত উদ্ভিদরা জলে ভাসে বা জলজ উদ্ভিদ, তাদের প্যারেনকাইমার মধ্যে এয়ার থাকে, তখন তাদেরকে আমরা কি বলি, অ্যারেনকাইমা বলি। মনে থাকবে। তাহলে প্যারেনকাইমা কি, প্যারেনকাইমা হচ্ছে একটা সরল স্থায়ী কলা, একটা সরল স্থায়ী জীবিত কলা, উদ্ভিদের বা জীবিত সেল থাকে এর মধ্যে। এবং এটা তোমাদের মনে রাখতে হবে যে কোন প্রকার সরল স্থায়ী কলার মধ্যে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, তারপরে হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা, এদের মধ্যে কোনটা কোনটা জীবিত, প্যারেনকাইমা এবং কোলেনকাইমা, এই দুটো হচ্ছে কিন্তু জীবিত। আর এই প্যারেনকাইমাকে কি বলা হয়, অ্যারেনকাইমা বলা হয়, কারণ এর মধ্যে এয়ার থাকে। যদি বলা হয় ক্লোরোফিল কোথায় থাকে, কোন কলার মধ্যে থাকে, কোন সরল স্থায়ী কলার মধ্যে থাকে, তখনও কিন্তু তোমার প্যারেনকাইমা উত্তর হয়ে যাবে। তাই প্যারেনকাইমাকে অনেক সময় ক্লোরেনকাইমাও বলা হয়। এই দুটো জিনিস মনে রাখবে,
রেলের প্রিভিয়াস ইয়ার্সে বহুবার তোমাদের এই প্রশ্নটা এসেছে, তাহলে এখানে হয়ে যাবে সাধারণ জলজ উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ায় N2 + X H2 = 2NH3, X এর মান কত? ভাই এটা তো সহজ প্রশ্ন। কিছু কিছু প্রশ্ন কঠিন আছে। N2 + H2 থেকে 2NH3। আচ্ছা এখানে নাইট্রোজেন কটা? দুটো। এখানে কটা? দুটো। তাহলে এখানে হাইড্রোজেন কটা দেখো? 3 আর 2, তার মানে কটা হয়েছে? 3 × 2 = হচ্ছে 6টা। তাহলে এখানে কটা দরকার? 2 আছে, তার মানে এখানে 3 দিয়ে দিলে হয়ে যাবে। 3 × 2 = 6, 3 × 2 = 6, 2 নাইট্রোজেন, 2 নাইট্রোজেন, তার মানে কটা হয়ে যাবে? 3টা হয়ে যাবে তোমার সঠিক উত্তর। কি বলেছিলাম যে এদের মধ্যে পারমাণবিক সংখ্যাটা তোমাকে সমান করতে হবে। পারমাণবিক সংখ্যাটা সমান হয়ে গেলে তার মানে বিক্রিয়জাত পদার্থের যে পারমাণবিক ভর আর বিক্রিয়ক পদার্থের যে পারমাণবিক ভর দুটো সমান হয়ে যাবে। সেটাই তো আমাদের নিয়ম, সেই জন্যই তো আমরা ব্যালেন্স করেছি, উভয়ের পারমাণবিক ভরটা যেন সমান হয়। একটি মাধ্যমের পরম প্রতিসরণ সূচকের মান সর্বদা হয়, অর্থাৎ যেটা হচ্ছে পরম প্রতিসরণ সূচক মানে পরম প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক যেটাকে বলা হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটাকে ইংলিশে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান কত হয়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মনে হয় মিউ ইকুয়াল টু আমরা কি বলি? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, তাই না? তাহলে মিউ ইকুয়াল টু কি হয়? C/A মনে করো। তাহলে সেক্ষেত্রে মনে রাখবে সব সময় সেটা গ্রেটার দেন 1 হবে বা 1 এর থেকে বেশি হবে। 1.33, 1.34 তোমরা যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখেছো, কখনো 0 পয়েন্ট দিয়ে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখেছো? কখনোই দেখবে না, অর্থাৎ সব সময় 1 এর থেকে বেশি হবে। নেক্সট প্রশ্ন, সিএইচ দেখো এই পার্টিকুলার বিক্রিয়াটা তোমাদের কিন্তু আমি করিয়েছিলাম, তোমাদের যদি একটু মনে থাকে এগুলো তোমরা বুঝতে পারবে, মানে যদি একটু মনে থাকে, ঠিক আছে? তো এখানে দেখো ভালো করে, CH3CH2OH ইথানল থেকে দুটো ও কিন্তু যুক্ত হচ্ছে, অর্থাৎ সেখানে ছিল প্রশ্নটা যে অক্সিডাইজিং বিক্রিয়া। তো যখনই তুমি এখানে এল অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দেবে, KMnO4 এবং K2CO2 পটাশিয়াম ডাইক্রোমেট এবং হিট দেবে, তখন কি হবে? দুটো অক্সিজেন যোগ হবে এবং একটা হাইড্রোজেনটা চলে যাবে, অর্থাৎ কি হবে না CH3COOH হবে, যেটার নাম কি বলেছিলাম মনে করো? এই COOH বন্ডটার নাম কি? COOH না, বন্ডটার নাম হচ্ছে ওইক অ্যাসিড। যখনই COO বন্ড যুক্ত থাকবে তখন তোমরা বলবে যে ওইক অ্যাসিড। আর এখানে দেখো ইথান, ইথান তার মানে কি হবে? ইথানোইক অ্যাসিড, তার মানে কি হচ্ছে? CH3COO, এই যে CH3COOH, ঠিক আছে? এই যে দেখো CH3COOH ইথানোইক অ্যাসিড, ইথানল থেকে ইথানোইক অ্যাসিড। বোঝা গেছে? ক্লিয়ার? চলো। আচ্ছা ইথ মানে কি? ইথ মানে দুটো কার্বন, মিথ মানে কি? একটা কার্বন। দেখো এখানে দুটো কার্বন রয়েছে, অনেকের এগুলো গুলিয়ে যায়, দুটো কার্বন। আচ্ছা এই ধরনের বিক্রিয়া যদি CH3CH2OH ও যদি এখানে Na2Cr2O7H2SO4 তোমাদের পরবর্তীতে এগুলো দিতে পারে, অক্সিজেন দিল, সোডিয়াম ডাইক্রোমেট দিল এবং সালফিউরিক অ্যাসিড, তখন কি উৎপন্ন হবে? CH3CHO, CH3CHO, অর্থাৎ এটাকে কি বলা হয়? মিথালডিহাইড, ঠিক আছে? মিথানাইল ডিহাইড বলা হয়, CH3CHO। আবার এটা তো এক্ষুনি তোমাদের বললাম, অর্থাৎ এই বিক্রিয়াটা তোমরা মনে রেখে দাও, এটা পরীক্ষায় প্রশ্ন আসবে। নেক্সট, আচ্ছা 2AgCl অর্থাৎ সিলভার ক্লোরাইডকে তুমি এখানটা কি দিলে সিলভার এবং ক্লোরিন উৎপন্ন হবে? মনে করো তোমাদের আমি কেমিক্যাল রিঅ্যাকশনের যে ফার্স্ট ক্লাস করিয়েছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে সিলভার ক্লোরাইডকে কি দিলে সিলভার এবং ক্লোরিন উৎপন্ন হবে। সিলভার ক্লোরাইডের সঙ্গে কি মেশালে সিলভার এবং ক্লোরিন উৎপন্ন হবে? কি মেশালে, মানে কি মেশালে বলতে কোন শর্তে? এটা কি বিক্রিয়া? প্রথম বলো এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, বা যেটাকে আমরা বলছি ডিকম্পোজ রিঅ্যাকশন, ডিকম্পোজ রিঅ্যাকশন বলছি এটাকে। তাহলে কি দেবো? সূর্যালোক দেবো। সেই মনে আছে আমি পড়িয়েছিলাম এনসিইআরটির মধ্যে, চায়না বাটির মধ্যে যদি সিলভার ক্লোরাইড রাখো তাহলে ওখান থেকে সিলভার এবং ক্লোরিন গ্যাস বেরিয়ে যাবে এবং সিলভার পড়ে থাকবে। বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজ। সিলভার ক্লোরাইড কোথায় ব্যবহার করা হয় না? ফটোগ্রাফিক ফিল্মে। এটাও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে, ফটোগ্রাফিক ফিল্মে কিন্তু তোমাদের সিলভার ক্লোরাইড ব্যবহার করা হয়ে থাকে। কখন কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদে বর্জ্য পদার্থ হিসেবে উৎপন্ন হয়? আচ্ছা কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদে বর্জ্য পদার্থ হিসেবে কখন উৎপন্ন হয়? আচ্ছা প্রথমে যে সালোক সংশ্লেষণের সময় তো কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়, অক্সিজেন বর্জ্য পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। ভালো করে বুঝো, এটাও কিন্তু তোমাদের প্রশ্ন করেছে আগের শিফট করতে, যে অক্সিজেন কখন বর্জ্য পদার্থ হিসেবে ব্যবহার করা হচ্ছে? সালোক সংশ্লেষের সময়। আর কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পদার্থ কখন হবে? যখন অক্সিজেন নেবে, কার্বন ডাইঅক্সাইড ছাড়বে। যে কোনো প্রাণী কখন অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ে না? সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের সময়, ঠিক আছে? উভয় সময় হবে না। বাষ্পায়নের সময় তো জল ছাড়বে, সালোক সংশ্লেষের সময় হবে না। নেক্সট প্রশ্ন, নিচের কোন লবণটি, এটা কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন, এটা টাফ প্রশ্ন, এবং টাফ বলবো না বাট কনসেপচুয়াল প্রশ্ন, কনসেপ্ট থাকলে তবেই তুমি পারবে। নিচের কোন লবণটি প্রায় 7 pH সমন্বয়ে জলীয় দ্রবণ দেবে? আচ্ছা একটা কথা বোঝো,
যে একটা লবণ কখন 7 পিএইচ দেবে, ভালো করে বোঝো। মনে করো আমি বললাম যে আচ্ছা আমি একটা বিক্রিয়া করাই, ধরো H2SO4 প্লাস হচ্ছে NaOH, তাহলে আমি কি বললাম NaSO4 প্লাস হচ্ছে H2O, ঠিক আছে? এরকম একটা মনে করো রাফ বিক্রিয়া তোমার সামনে করলাম। তাহলে ভালো করে বোঝো, আমি যখন তোমাদের লবণ বোঝাই, লবণ বিভিন্ন প্রকারের হয়, 3 প্রকারের লবণ হয়। একটা কি না, একটা হচ্ছে অ্যাসিড লবণ, একটা হচ্ছে ক্ষার লবণ, আর একটা হচ্ছে নরমাল লবণ বা সাধারণ লবণ, ঠিক আছে? যেমন HCl প্লাস NaOH, সেখান থেকে আমরা বলতে পারি NaCl প্লাস হচ্ছে H2O, ঠিক আছে? এটা আমরা বলতে পারি। তো এইবার এই যে অ্যাসিড লবণ, কেন না অ্যাসিড লবণ, কারণ এখানে কি হয় তীব্র অ্যাসিড, ঠিক আছে? তীব্র অ্যাসিড এখানে বোঝাই, তীব্র অ্যাসিড, ভালো করে বুঝবে, তীব্র অ্যাসিড প্লাস মৃদু ক্ষার, অর্থাৎ ক্ষারটা দুর্বল কিন্তু অ্যাসিডটা তীব্র যদি হয়, তখন কি উৎপন্ন হবে? তখন উৎপন্ন হবে অ্যাসিড লবণ, 1 নম্বর। 2 নম্বর তীব্র ক্ষার প্লাস মৃদু অ্যাসিড, তীব্র ক্ষার মৃদু অ্যাসিড হলে কি উৎপন্ন হবে? ক্ষার লবণ। মানে ওর মধ্যে কি থাকবে? OH একটা ঢুকে থাকবে, এর মধ্যে কি থাকবে? একটা H ঢুকে থাকবে, ঠিক আছে? তার মানে অ্যাসিড লবণ যখন হবে ওর পিএইচটা 7 থেকে বেশি হয়ে যাবে, মানে 7 থেকে কম হয়ে যাবে, মানে ওটা অ্যাসিডিটি হয়ে যাবে। আর ক্ষার লবণ যখন থাকবে ওটা পিএইচটা কমের দিকে চলে, মানে পিএইচটা 7 উপরে উঠে যাবে, বেশি ক্ষার হয়ে যাবে। তার মানে আমাদের কি দরকার? যে এমন একটা লবণ যেটা 7 কাছাকাছি থাকবে বা 7 একদম কাছাকাছি থাকবে, তখন কি হবে? তখন আমরা বলতে পারি যে তীব্র অ্যাসিড, এগুলো মনে রাখবে, প্রচুরবার পরীক্ষা আসবে তোমাদের, তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার সমান হচ্ছে সাধারণ লবণ। অর্থাৎ এটাই তোমাকে কিন্তু পিএইচ এর কাছাকাছি দেবে, বা একদম পিএইচ 7 এর কাছাকাছি তোমাকে দেবে। তাহলে এখানে দেখতে হবে যে কোন লবণটা আমার তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের সঙ্গে মিলন করে হয়েছে, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের সঙ্গে হয়েছে, সেটা হচ্ছে তোমাদের, দেখো ভালো করে দেখো, তোমরা যদি দেখো K2SO4 কি করে হয়? KOH প্লাস হচ্ছে H2SO4 থেকে কি হয় না K2SO4 প্লাস হচ্ছে H2O। তাহলে KOH কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড, তীব্র ক্ষার, এটা কি? এটা তীব্র অ্যাসিড, তাহলে এটা কি হবে? সাধারণ লবণ হবে। তাহলে এটা একদম সঠিক রয়েছে। কিন্তু Na2CO3 কি করে হয়? Na2CO3 যদি তোমরা করো তাহলে দেখবে H2CO3 প্লাস NaOH, সেটা কি হবে না এটা হয়ে যাবে Na2CO3 প্লাস H2। এটা দেখো তীব্র ক্ষার রয়েছে, বাট এটা কি? মৃদু অ্যাসিড। এটা কি বললাম? মৃদু অ্যাসিড। কোথায় গেল? হ্যাঁ, মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার, তার মানে এটা কি হয়ে যাবে? এটা কিন্তু ক্ষার লবণ হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? আবার দেখো NH4Cl, তাহলে কি হবে? NH4 প্লাস HCl, তার মানে এটা কি হয়ে যাবে? এটাও দেখো মৃদু ক্ষার। এই যে H ঢুকে আছে মানে কি? H ঢুকে আছে মানে এটা কিন্তু তোমার অ্যাসিড লবণ হয়ে গেছে, অ্যাসিড সল্ট হয়ে গেছে, ঠিক আছে? এটাতে কেউ ঢুকে নেই, বাট তবুও এটা কিন্তু তোমার এই যে CO3 কার্বনেট মূলকটা ঢুকে গেছে, তার মানে এটা কি হচ্ছে? এটা তোমার কিন্তু হবে না, এটা তোমার বেস সল্ট হয়ে গেছে, এটা বেস সল্ট, কিন্তু এইটা হচ্ছে তোমার নরমাল সল্ট। তাহলে শুধুমাত্র 3 উইল বি ইউর রাইট অ্যান্সার। বুঝে নাও ভালো করে, পরবর্তীতে করতে পারবে। নিচের কোন ধাতুটি অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণ থেকে অ্যালুমিনিয়ামকে স্থানচ্যুত করবে? এই যে প্রশ্নটা দেখে তোমাদের মনে হবে যে বোধহয় আমাকে এরকম কিছু রিয়াকশন মনে রাখতে হবে, না হলে আমি পারবো না। কিন্তু ভালো করে বোঝো, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3, এই যে অ্যালুমিনিয়াম সালফেটকে অ্যালুমিনিয়াম থেকে ভাগাবে কে? কে ভাগাবে? যে অ্যালুমিনিয়ামের ওপরে যা রিঅ্যাকটিভ সিরিজে যে আছে, অ্যালুমিনিয়ামের উপরে এগুলো কি করে ডিসপ্লেস করে? আমি তোমাদের বলেছিলাম অনেক আগের ক্লাসে যে যখনই ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে মনে করো একজন আরেকজনকে যে ডিসপ্লেস করছে, তখনই ও ডিসপ্লেস করতে পারবে যদি এর ওপরে ওটা থাকে। রিঅ্যাক্টিভিটি সিরিজ তোমরা নিশ্চয়ই পড়েছো, রিঅ্যাক্টিভিটি সিরিজ কি না? মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজ তোমরা পড়েছো। প্রথমে কে থাকে? সোডিয়াম, তারপর প্রথমে থাকে পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, এরকম করে থাকে, তারপরে থাকে ম্যাগনেসিয়াম, এরকম করে থাকে নিশ্চয়ই, তারপর অ্যালুমিনিয়াম। তাহলে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের ওপর কে রয়েছে? ম্যাগনেসিয়াম রয়েছে। তার মানে অবশ্যই তুমি যদি এখানে ম্যাগনেসিয়াম যোগ করো তবেই ও কিন্তু কি করবে না ওখান থেকে অ্যালুমিনিয়ামকে পৃথক করে ঢুকে যাবে MgSO4 প্লাস অ্যালুমিনিয়ামটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ যখনই এ ধরনের করবে, তোমায় কি বলেছিলাম? রিঅ্যাক্টিভিটি সিরিজটা পুরো তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে এই ধরনের প্রশ্ন, কারণ প্রচুর প্রশ্ন কিন্তু রিঅ্যাক্টিভিটি সিরিজ থেকে আসে, এখানে ম্যাগনেসিয়াম হয়ে যাবে। আয়রন, কপার, এই যে Hg, এগুলো অনেক নিচে রয়েছে,
ঠিক আছে, এই যে এখানে দেখো রিঅ্যাক্টিভিটি সিরিজটা দেওয়া রয়েছে, এটা দেখবে, পিডিএফ এ তোমরা পেয়ে যাবে, এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা দেখে নেবে, ঠিক আছে, অথবা বইতেও রয়েছে। নেক্সট দেখো, নিউল্যান্ডের পারমাণবিক ভর বৃদ্ধির ক্রমে উপাদানগুলি সাজিয়েছে, মানে বিবৃতিগুলো পড়তে বলছে। তাহলে ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানে অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে সাজিয়েছে, একদম ঠিক কথা, অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে সাজিয়েছে, একদম ঠিক রয়েছে স্টেটমেন্ট। সোডিয়াম হলো লিথিয়ামের পর অষ্টম উপাদান, একদম ঠিক, সোডিয়ামের একদম অষ্টম উপাদান হচ্ছে কি লিথিয়াম, মানে সোডিয়াম হলো লিথিয়ামের পর অষ্টম, একদম ঠিক। তুমি যদি 3 যুক্ত 8 করো, তাহলে 3 যুক্ত 8 করলে কত হবে? 11, কেন 8 যোগ করছি? অক্টেভ ল, অর্থাৎ 8 নম্বর পরে লিথিয়ামের কত? লিথিয়ামের হচ্ছে 3, সেখান থেকে 8 পর সোডিয়াম, 8 9 10 11 যুক্ত 8 করলে সোডিয়ামের 11 বেরোচ্ছে। মোটামুটি আমি পারমাণবিক সংখ্যা দিয়ে করছি, বাট অ্যাপ্রক্স ওরকমই হবে, কারণ তুমি যদি এর ধরো ভর ধরো 6, আবার এর ধরো 22, ঠিক আছে, মোটামুটি কাছাকাছি হবে আর কি এরকম। বেরিলিয়ামের পর ক্যালসিয়াম, হ্যাঁ এটাও ঠিক, বেরিলিয়ামের পর তোমাদের যদি দেখাই তাহলে বুঝতে পারবে। যে দেখো লিথিয়ামের পর সোডিয়াম, এই যে লিথিয়াম সোডিয়াম, বেরিলিয়াম, দেখো বেরিলিয়ামের পর কিন্তু কি হচ্ছে? বেরিলিয়ামের পর ক্যালসিয়াম হলো অষ্টম উপাদান, 1 2 3 4 5 6 7, কোথায় গেল? আচ্ছা এটাও মনে হয় তোমাদের ভুল রয়েছে, ঠিক আছে, বেরিলিয়ামের পর অষ্টম উপাদান হচ্ছে তোমাদের 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। বেরিলিয়ামের পর এটা বেরিলিয়াম হতো নাকি বোরন হতো দেখতে হবে আমাকে, তারপরে এটাও ভুল রয়েছে তোমাদের। অক্টেভের নিয়ম শুধুমাত্র ম্যাগনেসিয়াম পর্যন্ত ছিল না, ক্যালসিয়াম পর্যন্ত ছিল, আমরা আগের দিন পড়িয়েছি ক্যালসিয়াম পর্যন্ত ছিল, এটা দেখে নাও, এই যে দেখে নাও, লিথিয়াম, এই যে সোডিয়াম, ঠিক আছে, লিথিয়ামের পরবর্তী অষ্টম মৌলটি হলো সোডিয়াম, এইভাবে বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামের ধর্ম একে অপরের অনুরূপ, ঠিক আছে। হ্যাঁ বেরিলিয়ামের পর দেখো 1 2 3 4 5 6 7, মানে বেরিলিয়ামের পর ম্যাগনেসিয়াম হতো, ঠিক, এখানে কিন্তু ক্যালসিয়াম দিয়েছে, ক্যালসিয়াম হচ্ছে অষ্টম উপাদান, এটাও ভুল হবে তোমাদের। তার মানে কি বলছে? নিচের ভুল বিবৃতি আছে, দুটোই ভুল হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো অপশন নেই দুটো ভুলের, তো এই অপশন গুলো একটু ভুল রয়েছে, এই দুটোই কিন্তু তোমাদের ভুল হবে, ঠিক আছে, এই জায়গাটা খেয়াল করবে, দুটোই ভুল হবে তোমাদের। চলো নেক্সট, ফ্লেমিং এর ডান হাতের নিয়ম, এই যে ডান হাত, ফ্লেমিং এর ডান হাতের নিয়ম কি বলেছিলাম? এটা মোশন, এটা কি? এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, আর এটা কি? তর্জনী ইনডিউসড কারেন্ট। কার ক্ষেত্রে বলেছিলাম? এটা জেনারেটরের ক্ষেত্রে, জেনারেটরের ক্ষেত্রে বলেছিলাম, জেনারেটরের ক্ষেত্রে বলেছিলাম। তাহলে কি হয়ে যাবে? এটা হচ্ছে তোমার কি হবে? মোশন, আর এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে তোমার ইনডিউসড কারেন্ট মধ্যমা। তাহলে ডান হাতের তর্জনী কি করে? তর্জনী চৌম্বক ক্ষেত্র, এবং মধ্যমা হচ্ছে ইনডিউসড কারেন্ট। নেক্সট প্রশ্ন, সাদা আলোর একটি রশ্মি 7টি রঙের একটি ব্যান্ড গঠন করে, মানে সাদা আলোটা ভেঙে গিয়ে 7টি রঙের একটা ব্যান্ড গঠন করছে, ত্রিভুজাকার কাচের প্রিজমের মাধ্যমে বিচ্ছুরণ করছে, বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? লাল রঙের উপাদান ন্যূনতম প্রতিসরণ সূচক রয়েছে, ন্যূনতম প্রতিসরণ সূচক, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে সব থেকে কম, লাল রঙের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে কম, কম সব থেকে, এটা একদম ঠিক রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে লাল থেকে যত ভায়োলেটের দিকে যাবো তত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পরপর কি হয়? বাড়ে, যত ভায়োলেটের দিকে যাবো তত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ে, এই জন্যই তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত কম হবে, ভালো করে বোঝো, ডেভিয়েশনও তত কম হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত কম হবে ডেভিয়েশন তত কম হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত বেশি হবে ডেভিয়েশন তত বেশি হবে, ঠিক আছে। এই দেখো যখন দেখবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম মানে কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম মানে ওই আলোটা সহজে যেতে পারছে, কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি মানে আলো সহজে যেতে পারছে না, তার মানে ডেভিয়েশনটাও বেশি হবে, বোঝা গেছে? তারপরে এটা একদম সঠিক রয়েছে। বেগুনি রঙের উপাদান সবচেয়ে কম বিচ্যুত হয়, কাঁচে বিবৃতিগুলো করে, কাঁচ সাদা আলোর সমস্ত উপাদান গতি, আচ্ছা বেগুনি রঙের, আচ্ছা বিচ্যুত মানে কি জানো তো? বিচ্যুত মানে ঠিকই রয়েছে, ডেভিয়েশনটাকে বিচ্যুত বলেছে। আমি কি বললাম? বেগুনি রঙের উপাদান সবচেয়ে কম বিচ্যুত হয় কি না, লালটাই সব থেকে কম বিচ্যুত হয়। একদম যদি তুমি প্রিজম দেখো, একদম প্রথমে কে থাকবে? লাল থাকবে, আর একদম লাস্টে কে থাকে? লাস্টে হচ্ছে ভায়োলেট থাকবে, আর একদম প্রথম লাল থাকবে। তার মানে বেগুনি রঙের উপাদান সবচেয়ে কম বিচ্যুত, এটা ভুল স্টেটমেন্ট, কিন্তু কাঁচের সাদা আলোর সমস্ত উপাদানের গতি একই, এটাও ভুল স্টেটমেন্ট। কাঁচে সাদা আলোর সমস্ত উপাদানের গতি কি করে একই হবে? আলাদা আলাদা বলেই তো না ওর এ হচ্ছে, তাই না? তাহলে বিবৃতির মধ্যে কোনটা সঠিক? শুধুমাত্র এ সঠিক, অপশন এ উইল বি ইওর রাইট অ্যান্সার, ভালো করে বুঝে নাও, শুধুমাত্র এ সঠিক হবে, ঠিক আছে। চলো নেক্সট, আচ্ছা এই যে দেখে নাও, এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স টেবিল দিয়ে দিচ্ছি, দেখে নেবে। আলোক রশ্মি অবতল আয়নার মেরুতে পতিত হলে আপতিত রশ্মি এবং প্রধান অক্ষের মধ্যে কোনকে বলা হবে? খুব ভালো প্রশ্ন। দেখো অবতল দর্পণ বলেছে, তাহলে অবতল দর্পণ যদি বলা হয়, যে অবতল দর্পণ যদি বলা হয়, ভালো করে বোঝো,
অবতল দর্পণ যদি বলা হয় তাহলে আমরা কি বলতে পারি, অবতল দর্পণে কোথায় পতিত হয়েছে আলোক রশ্মিটা, না আলোক রশ্মিটা মেরুতে পতিত হয়েছে, মেরুতে পতিত হয়েছে। মেরুতে মানে কোথায়, কোন জায়গাটা, দেখো এই জায়গাটা আলোক রশ্মি আপতিত হয়েছে। তাহলে এই জায়গাটা যদি আলোক রশ্মি আপতিত, তাহলে অভিলম্ব কোনটা, এইটা, তাই না? তাহলে বলছে আপতিত রশ্মির প্রধান অক্ষের মধ্যে কোনকে, তাহলে আপতিত রশ্মির প্রধান অক্ষ মানেই তো অভিলম্ব। তাহলে আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যে কোনকে কি বলা হয়, এই থিটাটাকে কি বলা হবে, আপতন কোণ বলা হবে, আপতন কোণ বলা হবে। আর যখন এটা বেরোবে তখন এর সঙ্গে কি কোণ করবে, এই কোণটা কি বলা হবে, থিটা টুটা, এটা থিটা ওয়ান, এটা থিটা টুটা, এটা কি বলা হবে, প্রতিফলন কোণ, প্রতিসরণ কোণ করে দেবে না কেউ, প্রতিফলন কোণ বলা হবে। তাহলে এখানে কি হবে, আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয়ে যাবে তোমার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা আমি ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্নতে ভালো করে বুঝিয়েছি, যারা ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন ক্লাসটা দেখোনি তারা দেখে বুঝবে, কিন্তু এই প্রশ্নটা অ্যান্সার আমি ভালো করে জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। নিউট্রোফিল, বেসোফিল, বেসোফিল সরি ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট এবং মনোসাইট দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এখানে তাও ভাগগুলো দিয়ে দিয়েছি, গ্র্যানুলোসাইট, এক গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট মানে কি, গ্র্যানিউলস থাকে, ছোট ছোট দানাগুলো থাকছে, ঠিক আছে। আচ্ছা একটি বৈদ্যুতিক ওভেনকে 2500 ওয়াট রেট দেওয়া রয়েছে, অর্থাৎ ওভেনটার যে ওয়াট সেটা কত, সেটা হচ্ছে 2500 ওয়াট দেওয়া রয়েছে। এবার সেই 2500 ওয়াটটা কতক্ষণ চলছে, না 5 ঘন্টা ধরে চলছে 2500 ওয়াটটা। তাহলে আমরা কিলোওয়াট ঘন্টা মানে কি জানি, আমরা জানি যে ওয়াট ইনটু আওয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1000, যেটা এত ইউনিট, যেটা আমাদের বাড়িতে কারেন্ট পুড়ে, বা কিলোওয়াট ঘন্টা কারেন্ট পুড়বে। তাহলে ওয়াট মানে কত, 2500 ওয়াট, 2500 ওয়াট ইনটু কত ঘন্টা ধরে চলেছে, 5 ঘন্টা ধরে, ডিভাইডেড বাই 1000 করবে, কারণ তো ওয়াটের রেসপেক্টে প্রকাশ করেছি। ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হচ্ছে 1000, ডিভাইডেড বাই 1000। তাহলে 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 5 2 10, তার মানে এখানে কত হলো 25/2 মানে কত, 12.5 কিলোওয়াট ঘন্টা, 12.5 কিলোওয়াট ঘন্টা। বি কেয়ারফুল, এখানে জুল রয়েছে, জুল কিন্তু কেউ করবে না, কারণ জুলে তো বেরোচ্ছে না 12.5 কিলোওয়াট ঘন্টা। যদি জুলে বের করতে দেয় তখন কি করব, 12.5 কে 3.6 ইন্টু 10⁶ দিয়ে তোমাকে গুণ করতে হবে, 3.6 ইন্টু 10⁶ দিয়ে তোমাকে গুণ করলে তবে যে মানটা পাবো দ্যাট ইজ আমরা কিন্তু জুলে পাবো, যদি এটা জুলে বের করতে দেয়। বাট এই মানটা কিন্তু তোমাদের কিলোওয়াট ঘন্টাতে বেরিয়েছে। কিলোওয়াট ঘন্টা কার একক, বৈদ্যুতিক শক্তির একক, ক্ষমতার একক না কিন্তু। নেক্সট। আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাস, আশা করি প্রত্যেকে ক্লাসগুলোকে এনজয় করছো এবং প্রত্যেকে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে পুঙ্খানুপুঙ্খভাবে সোমনাথ স্যারের সায়েন্স ক্লাসে ভর্তি হব এবং এবছর রেলে নিজেকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব, বিগত বছরে আমার হাত ধরে অনেকে বহু জায়গায় কিন্তু নিজেকে এস্টাবলিশ করেছে, তুমিও যদি মনে করো যে নিজেকে এখানে এস্টাবলিশ করবে, অলরেডি প্রচুর ক্লাস হয়েছে এবং আমি কি রকম পড়াই তোমাদের একটু বলে দিই। এই যে দেখো মনে করো এনসিইআরটি পড়াবো ওদের, আবার আজকে এখন ক্লাস করাবো, তো সেখানে দেখো এনসিইআরটি ধরে ধরে পড়াবো, একদম নোট দেওয়া টোটালি বন্ধ করেছি, প্রত্যেককে বলেছি যে ভাই এনসিইআরটির বই কেন এবং যেরকম যেরকম পড়াবো সেরকম করো। প্লাস হচ্ছে তুমি কি করবে, প্লাস হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ার্স করবে, প্রিভিয়াস ইয়ার্স করবে মানে প্রিভিয়াস ইয়ার্স আমি করাবো। দেখো একদম লাইন ধরে ধরে এরকম করে দাগ দিয়ে দিয়ে ওদের পড়াই, ওরাও দাগ দিয়ে দিয়ে পড়ে, একদম এই জিনিসগুলো সুন্দর করে বোঝাবো। প্রত্যেকটা জিনিস ক্লাস 9-এর এই যে সিলেবাস দেওয়া রয়েছে, ক্লাস 10-এর সিলেবাস দেওয়া রয়েছে, প্রত্যেকটা জিনিস ওদের আমি ধরে ধরে পড়াই, তোমরাও ভর্তি হতে পারো। আদারওয়াইজ যাদের প্রিপারেশন রয়েছে, যারা মনে করছো যে আমার প্রিপারেশন আছে আমি শুধু অ্যানালিসিস গুলো দেখবো, মানে শিফট গুলো দেখবো, তারাও কিন্তু দেখে উপকৃত হবে, তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে শেয়ার করবে। যারা ভাবছো যে পুরো একটা ব্যাচ নেবো, আমি তোমাদের জিকে জিএস পড়াই, কৌস্তব স্যার তোমাদের ম্যাথ ক্লাস করান, আমিও কিছু কিছু ম্যাথ ক্লাস তোমাদের করাই, আগামী দিনে ম্যাথ জিএর ক্লাস আমিও কিছু কিছু তোমাদের জন্য নিয়ে আসবো। তো অবশ্যই যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন, যদি ফোনে না পাও তাহলে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি তোমাদের কিন্তু রিপ্লাই দেবো এবং আমি তোমাদের ব্যাচে ভর্তি করে নেবো। তোমরা ব্যাচে জয়েন করলে বুঝতে পারবে যে কতটা ভালো সেখানে পড়াশোনা হচ্ছে এবং একদম নিয়মিত রুটিন ওয়াইজ একটা কিন্তু প্রিপারেশন চলছে। আমি পরবর্তীতে কোনো ক্লাসে তোমাদের আমার ব্যাচ সম্পর্কিত যে বিষয়টা নিয়ে আসবো, আসলে আমি এগুলো নিয়ে আসি না, কারণ তোমাদের সময় নষ্ট হবে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলো শেয়ার করবে এবং অবশ্যই লাইক করে পাশে থাকবে ভিক্টরি এডুকেশনে। থ্যাংক ইউ।